কন্ডেম সেল নাম শুনলেই গা শিউরে ওঠে। ঘুটঘুটে অন্ধকার এক কারাপ্রকোষ্ঠ, জেলের ভেতরেই আরেক বন্দিশালা। গা ছমছম করে ওঠায় এক অন্যরকম জায়গা। এখানে যারা গেছেন তাদের খুব কম মানুষই আবার নতুন করে দুনিয়ার আলো দেখেছেন। বেশিরভাগই আর ফেরেননি, চলে গেছেন ওপারে। কারণ এই জায়গাটাই কেবল তারাই ঠাঁই পান যারা প্রহর গোনেন কবরে যাওয়ার। পৃথিবীতে যে কজন মানুষ ভাগ্য গুণে এই কন্ডেম সেল থেকে বেঁচে ফিরেছেন তাদেরই একজন জামাত নেতা ATM আজহারুল ইসলাম। রাখে আল্লাহ মারেকে, এই কথাটিই যেন সত্য প্রমাণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ATM আজহারুল ইসলাম। কন্ডেম সেলে কেমন কেটেছে তার, কারাগারের সূত্র আর বিভিন্ন বিশ্বস্ত মাধ্যম থেকে পাওয়া খবরের উপর ভিত্তি করেই আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ, এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 2014 সালের 30 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক নিকৃষ্টতম দিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া রায়ে 3টি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ পান জামাতে ইসলামীর এক সময়ের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম। এছাড়া অন্য আরও 2টি অভিযোগে মোট 30 বছর জেল দেওয়া হয় তার। মানে যা ইচ্ছে তাই করা হয়েছে আদালতের রায়ে। একই ব্যক্তিকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড, আবার 30 বছরের জেল। এই দিন থেকেই শুরু। এই রায়ের আগ পর্যন্ত অন্য আসামিদের সাথে সাধারণ কয়েদিদের মতোই জেলে দিন কাটছিল ATM আজহারের। কিন্তু তিনি এখন আর সাধারণ নন, হয়ে উঠেছেন অসাধারণ। তাই তাকে সাধারণ কারাগার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো অন্ধকার এক রুমে, আলো বাতাসহীন, জ্বালানাবিহীন এমন এক ইটের ঘর যার দৈর্ঘ্য প্রস্থ মাত্র 6 ফিট বাই 6 ফিট, অর্থাৎ একটা টয়লেটের সমান। চিন্তা করতে পারেন আপনি? চোখ বন্ধ করে ভাবুন তো, আপনাকে আপনার নিজের ফ্ল্যাটের কিংবা বাড়ির সবচেয়ে ছোট কক্ষ টয়লেটে শুয়ে 10 বছর কাটাতে হবে। মানে 3650 দিন টানা এক নাগার থাকতে হবে। সেখানে কারো সাথে আপনি দেখা করতে পারবেন না, আপনার আদরের ছোট্ট মেয়ের মুখ দেখতে পারবেন না, কলিজার বাপ মা মরে গেল না বেঁচে আছে তার খোঁজও জানবেন না। ফেসবুক ইউটিউবের জন্য অ্যান্ড্রয়েড ফোন তো দূরের কথা, একটা বাটন ফোনও আপনার হাতে থাকবে না। আপনি সেখানে থাকবেন একা, কেবলই একা। কি মনে হচ্ছে পারবেন? 10 বছর বাদ দেন, 10 দিন বা 10 ঘন্টা সম্ভব না, আমি অন্তত পারবো না। কিন্তু রংপুরের বদরগঞ্জের ATM আজহারুল ইসলাম পেরেছেন। সেই 2014 সালের 30 ডিসেম্বর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট অবধি তিনি প্রায় 10 বছর কন্ডেম সেলের সেই আলো বাতাসহীন, খাট পালংহীন, পরিবার পরিজনহীন এক ছোট্ট রুমে বন্দী ছিলেন। কারাগার সূত্র বলছে, ATM আজহারুল ইসলাম যেহেতু জামাতে ইসলামীর শীর্ষ নেতা, তাই শেখ হাসিনার বিশেষ নির্দেশে তাকে রাখা হয়েছিল কন্ডেম সেলগুলোর সবচেয়ে খারাপ এবং ভয়ঙ্কর কন্ডেম সেলে, যাতে তিনি ধুকে ধুকে কষ্টে, রোগে, শোকে, ভয়ে এখানেই মরে যান, ঠিক যেভাবে শহীদ হয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ফলে মাঝে মধ্যে খুব অসুস্থ হয়ে পড়লেও হাসপাতালে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়নি তার, দেয়া হয়নি ওষুধপত্র। আজহারুল ইসলাম খুব করে চাইতেন তাকে যেন অন্তত 5 ওয়াক্ত নামাজ বাইরে গিয়ে মসজিদে পড়ার সুযোগ করে দেওয়া হয়, কিন্তু উপরের নিষেধ থাকায় তাকে সেই অনুমতিও দেওয়া হয়নি। গতানুগতিক ডাল ভাতের, পচাবাসি রুটির খাবারের বাইরে মাঝে মধ্যে প্রিয় খাবার খেতে চাইতেন ATM আজহার। তাকে তখন বলা হতো, কদিন পর কবরে যাইয়া খাস, এত খাওয়ার শখ কেন তোর? মাথা নিচু করে তখন চুপ হয়ে যেতেন তিনি। ভাবতেন, সত্যিই তো, বাঁচবো আর কদিন পরেই ওরা ঝুলিয়ে দিবে। আজহারুল ইসলাম তাই সব শখ মাটি চাপা দেন, পবিত্র কোরআন শরীফ পড়েন আর আল্লাহকে ডাকেন। বুকে শহীদি তামান্না নিয়ে কবরের অন্ধকার জীবনে আলোর স্বপ্ন দেখেন। ভাবেন, ইসলামী আন্দোলনে তো এগুলো স্বাভাবিক ব্যাপার। তার আগে নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, কামারুজ্জামান আর মীর কাসেম আলী মিন্টুরা তো সেই পথ দেখিয়ে দিয়েছেন। সে পথেরই সাথী তিনি। আজহারুল ইসলামের 10টা বছর এভাবেই কেটে গেছে। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেও যখন 2019 সালে তা বহাল রাখে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ, তখন আর বেঁচে থাকার আশা করাটা বোকামি ছাড়া কিছুই নয়। তবে তারপরও 2020 সালের 19 জুলাই আপিল বিভাগে শেষবারের মতো রিভিউ করেছিলেন ATM আজহারুল ইসলামের আইনজীবীরা। ভেবেছিলেন যদি কিছু হয়, যদি মুক্ত হন ATM আজহার। এরপর একে একে কেটে গেছে 4 বছর, মুক্তি মেলেনি। 2024 সালের 5 আগস্ট মহান আল্লাহর দয়া আর হাজারো মানুষের আত্মদানের মাধ্যমে পতন হলো দানব হাসিনার। দেশ স্বাধীন হলো আরও একবার। জেল থেকেও একে একে স্বাধীন হলেন বিএনপির লুৎফুজ্জামান বাবর, সন্ত্রাসী জাকির খান, ঢাকার টপ টেরর সুইডেন আসলামের মতো মানুষরাও। 666 কোটি টাকার কর মওকুফ পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। খালেদা জিয়া খালাস, সব মামলা থেকে মুক্ত হলেন
তারেক রহমানও। কিন্তু তখন এক মিথ্যা জবরদস্তিমূলক মামলায় কারাগারেই রয়ে গেলেন মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম। মিথ্যা এজন্যই বলছি কারণ হাইকোর্টের বিচারক পর্যন্ত নিজে মামলার সাক্ষীদের ভুলভাল সাক্ষ্য শুনে অবাক হয়েছেন, চমকে উঠেছেন এটা শুনে যখন একজন সাক্ষী বলছে তিনি নাকি 1.5 কিলোমিটার দূর থেকে দেখেছেন এটিএম আজহার কাউকে মেরেছে। ভাইরে ভাই, 71 সালে তোর চোখে কি চশমা লাগাইছিলি যে 1.5 কিলোমিটার দূরে কি হয় না হয় তাও তুই দেখতে পাস? আবার আরেকজন সাক্ষীরে আজহারের আইনজীবী শিশির মোহাম্মদ মনির যখন প্রশ্ন করছেন আপনার স্ত্রী কয়জন, তখন তিনি বলেছেন 2 জন, কিন্তু আপনি তো ট্রাইব্যুনালে বলেছেন 3 জন। শিশিরের এমন প্রশ্নে সাক্ষী বলে স্যার মনে নাই। তখন শিশির মোহাম্মদ মনির আদালতকে বলেছেন মাই লর্ড, যে মানুষটা তার স্ত্রী কয়জন সেটাই ভুলে যায় সে আজ 54 বছর আগের একটা ঘটনা কিভাবে মনে রাখছে? এতেই কি বোঝা যায় না তিনি হাসিনার সাজানো নাটকের একটা মিথ্যা চরিত্র মাত্র? বিচারক মাথা নিচু করেন। আদালতে শুনশান নীরবতা। তাহলে কি নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, কামরুজ্জামান আর মীর কাসেম আলী মিন্টুদের এভাবে মিথ্যা নাটক সাজিয়ে ওপারে পাঠানো হয়েছে? এই মিথ্যা দিয়েই কি জামাতকে যুদ্ধাপরাধের দল বানানো হয়েছে? এই মিথ্যা সাক্ষ্যের কারণেই কি টানা 10 বছর এটিএম আজহারকে কন্ডেম সেলে পরিবার স্বজন ছাড়া ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনতে হয়েছে? এসব প্রশ্ন এখন উঠেছে। শুধু জামাত শিবির নয়, সাধারণ মানুষরাও বলতে শুরু করেছেন তাহলে আরেকটা ট্রাইব্যুনাল হোক, যেখানে শাহবাগের গণজাগরণ মঞ্চের সেই ইমরান সরকার আর লাকিদের বিচার হবে। যেসব বামেরা সেখানে সাইদির বিচার চেয়েছেন তাদের আইনের আওতায় আনতে হবে। সেসব সাক্ষী এমনকি সেসব বিচারক আর সরকারি উকিলদেরও বিচারের আওতায় আনতে হবে, কারণ তারা জেনে শুনেই মিথ্যা রায় দিয়েছেন। শাহবাগীরা সেই রায় দিতে চাপ প্রয়োগ করেছে। অনেকেই বলেন শাহবাগের বিচার করতে গেলে তো পিনাকি ভট্টাচার্যও ফাঁসবেন, কারণ তখন তিনি নিজেও এই আন্দোলনে শুধু অংশগ্রহণ নয় বরং সংগঠিতও করেছেন। যদিও কেউ কেউ তাকে মাফ করে দেওয়ার পক্ষে, কারণ তিনি নাকি এরই মধ্যে ক্ষমা চেয়েছেন। রিফাত হাসান লিখেছেন এটিএম আজহার খালাস পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এই সময়টাতে পুরনো কথাটা আবারও মনে করিয়ে দিচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের পর জামাতের একটা গুরু দায়িত্ব ছিল, যেটি হয়তো তারা কখনোই করবে না, আর সেটি হলো হাসিনার গঠিত অপরাধ ট্রাইব্যুনালে তাদের নেতাদের বিচার নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটা রিভিউ কমিশন গঠন করা ও তার রিপোর্ট প্রকাশ করা। কারণ তাদের ঐতিহাসিক দায় মুক্তির ব্যাপার আছে, যে অস্বীকার তারা সবসময় করে, অর্থাৎ যুদ্ধাপরাধের তকমা থেকে জামাতকে মুক্ত করা। মোহাম্মদ ইশরাক লিখেছেন শাহবাগের বিচার হতেই হবে, আজহারকে ক্ষতিপূরণ দিতেই হবে। 71-এর যেসব সার্ভাইভারদের গুম করে বন্দুকের নলের মুখে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। টিক্কা ভুট্টোর হাতে শহীদ গ্রাম বাংলার মায়ের ছেলে মকবুলকে কিডন্যাপ করে আজহারের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা শাহবাগীদের আইনের আওতায় আনুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা মাজহারুল ইসলাম লিখেছেন আজকের এই দিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা মনে পড়ছে। আমাদের চাওয়া ছিল একরকম, আল্লাহর পরিকল্পনা হয়তো অন্যরকম। আল্লাহর পরিকল্পনার মধ্যেই কল্যাণ নিহিত। তবে রায়ের সমালোচনাও করছেন কেউ কেউ। লীগ বা আমরা তো করছেনই, সাথে যুক্ত হয়েছে বিএনপিপন্থী অনেকেই। এরই মধ্যে এই রায়ের বিরুদ্ধে মাঠে নেমেছে বামপন্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে মিছিল করেছে তারা বলছেন জামাত নাকি প্রভাব খাটিয়ে এই রায় নিয়েছে আদালত থেকে, যদিও এটিকে মিথ্যা প্রপাগান্ডা বলে মনে করছে জামাত শিবিরের নেতারা। তারা বলছেন যদি আবারও রাস্তায় নামে আবারও শাহবাগ তৈরি করার চেষ্টা করা হয় তবে তাদের কঠোর হাতে দমন করা হবে। দর্শক, আপনার কি মনে হয় বামপন্থীদের আবার নতুন একটি শাহবাগ তৈরির পরিকল্পনা কি ভেস্তে দেওয়া উচিত নাকি উচিত নয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতি নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।